আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে অনেক চেষ্টা করছেন, সবকিছু ঠিকঠাক করছেন, কিন্তু তারপরেও সাফল্যটা ঠিক আসছে না? মনে হয় যেন চেষ্টার আর ফলাফলের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে, তাই না? চলুন, আজ আমরা সেই দেয়ালটা ভাঙার উপায় নিয়ে কথা বলবো। তো মূল প্রশ্নটা হলো, সাফল্য চাইলেই কেন সেটা পাওয়া যায় না? এটাকে বলা যেতে পারে সাকসেস প্যারাডক্স বা সাফল্যের এক ধাঁধা। মানে জ্ঞানও আছে, চেষ্টাও আছে, কিন্তু ফলটা মিলছে না। আসল কারণটা কি বলুন তো? আর ঠিক এই জায়গাতেই টি হার্ভ একার একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন, আমাদের সাফল্যের ইচ্ছা আর সেই সাফল্য অর্জনের মাঝখানে একটা মিসিং লিঙ্ক বা হারিয়ে যাওয়ার সূত্র আছে, আর এই সূত্রটা লুকিয়ে আছে আমাদের ভেতরেই। তো চলুন জেনে নেওয়া যাক এ ভেতরের ব্যাপারটা কি। এটাকে বলা হচ্ছে মানি ব্লুপ্রিন্ট বা অর্থনৈতিক নীল নকশা। ভাবুন তো, এটা অনেকটা ভেতরের একটা আর্থিক থার্মোস্ট্যাটের মতো। এখন প্রশ্ন হলো, এই মানি ব্লুপ্রিন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো টাকা পয়সা নিয়ে আমাদের মনের গভীরে, মানে অবচেতন মনে সেট করা একটা প্রোগ্রাম। আর বিশ্বাস করুন, এই প্রোগ্রামটাই কিন্তু আমাদের আর্থিক ভাগ্যকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা একটা গাছের মতো করে ভাবা যেতে পারে। দেখুন, গাছের ফল আমরা দেখতে পাই, তাই না? আমাদের আর্থিক সাফল্য বা ব্যর্থতা হলো সেই ফলের মতো, এটা বাইরের দুনিয়া দেখতে পায়। কিন্তু এই ফলগুলো আসছে কোত্থেকে? আসছে গাছের মূল বা শিকড় থেকে, যা মাটির নিচে অদৃশ্য। আমাদের ভেতরের প্রোগ্রামিংটা হলো ঠিক সেই অদৃশ্য মূলের মতো। এজন্যই সবচেয়ে জরুরি কথাটা হলো, যদি বাইরের ফল মানে আর্থিক অবস্থাকে বদলাতে হয়, তাহলে কাজ করতে হবে ভেতরের মূলে, মানে অদৃশ্যকে বদলাতে হবে। ভেতরের জগৎটা ঠিক করলেই কেবল বাইরের জগৎটা বদলাবে। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। দেখুন, আমাদের ভেতরের প্রোগ্রামিং, সেটাই আমাদের চিন্তা ভাবনাকে তৈরি করে। সেই চিন্তা থেকে জন্ম নেয় আমাদের ফিলিংস বা অনুভূতি, আর অনুভূতিগুলোই আমাদেরকে কোনো কাজ করতে উৎসাহিত করে। শেষে আমাদের সেই কাজ বা অ্যাকশনই আমাদের ফলাফলটা এনে দেয়। প্রোগ্রামিং থেকে ফলাফল, পুরোটা কিন্তু এক সূত্রে গাঁথা। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? আমাদের মনের ভেতরে প্রোগ্রামিংটা তৈরি হয় কিভাবে? কোত্থেকে আসে এটা? চলুন একটু পেছনে ফিরে যাই, আমাদের শৈশবে। দেখি কিভাবে আমাদের এই ব্লুপ্রিন্টটা লেখা হয়েছিল। আসলে আমাদের এই কন্ডিশনিং বা প্রোগ্রামিং হয় মূলত তিন ভাবে। এক, আমরা ছোটবেলায় কি শুনেছি। দুই, আমরা কি দেখেছি। আর তিন, আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে। এই তিনটা জিনিস মিলেই আমাদের টাকা পয়সার ব্লুপ্রিন্টটা তৈরি করে। প্রথমে আসি মৌখিক প্রোগ্রামিংয়ের কথায়। মানে ছোটবেলায় টাকা নিয়ে আমরা কি কি কথা শুনেছি, যেমন টাকা থাকলেই মানুষ খারাপ হয়ে যায়, টাকা পয়সা নিয়ে বেশি ভেবো না, বা বড়লোকেরা খুব লোভী হয়। এই সব কথা শুনতে শুনতে আমাদের অজান্তেই কিন্তু মনের গভীরে টাকা নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায়। এরপর দ্বিতীয়টা হলো মডেলিং। একটা কথা আছে না, বানর যা দেখে তাই শেখে। আমাদের অবস্থাও ঠিক তেমন। আমরা ছোট থেকে আমাদের বাবা মা বা আশপাশের বড়দেরকে টাকা পয়সা নিয়ে যা করতে দেখেছি, অবচেতন মনে সেটাই কিন্তু কপি করে ফেলি। তারা কিভাবে টাকা খরচ করতেন, কিভাবে জমাতেন, সবকিছুই আমাদের উপর একটা ছাপ ফেলে যায়। এখানে একটা মজার গল্প আছে। এক ভদ্রমহিলা হ্যাম রান্না করার আগে সবসময় দুপাশটা কেটে ফেলে দিতেন। তো একদিন তার স্বামী জিজ্ঞেস করলো, তুমি এমনটা কেন করো? মহিলা উত্তর দিলেন, আমি ঠিক জানি না, আমার মা করতেন তাই আমিও করি। পরে খোঁজ নিয়ে জানা গেল, তার দাদি যখন হ্যাম রান্না করতেন, তার রান্নার প্যানটা ছোট ছিল, তাই তাকে দুপাশ কেটে ফেলতে হতো। ভাবুন একবার, কারণটা না জেনে একটা অভ্যাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। টাকা পয়সার ক্ষেত্রেও আমরা ঠিক এই কাজটাই করি। আর ৩ নম্বর প্রভাবটা হলো কোনো নির্দিষ্ট ঘটনা। মানে ছোটবেলার এমন কোনো ইমোশনাল অভিজ্ঞতা, যা টাকা নিয়ে আমাদের মনে একটা গভীর আর হয়তো সারা জীবনের জন্য একটা বিশ্বাস তৈরি করে দেয়। বইটির লেখক হার্ভ একার তার স্ত্রীর একটা গল্প বলেছেন। ছোটবেলায় তিনি যখনই আইসক্রিম খেতে চাইতেন, তার মা বলতেন, বাবার কাছে যাও, টাকা তো বাবার কাছেই থাকে। এই ছোট্ট ঘটনাটা থেকে তার মনে দুটো ধারণা গেঁথে গিয়েছিল। এক, টাকা থাকে পুরুষদের হাতে, মেয়েদের হাতে নয়।
আর 2, টাকা মানেই হলো আইসক্রিমের মতো, মানে তাৎক্ষণিক আনন্দের জন্য খরচ করে ফেলা। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? কিভাবে এই পুরনো প্রোগ্রামিং বদলানো যায়? চলুন এবার আমরা সেই ব্লুপ্রিন্টটা বদলানোর 4টা সহজ ধাপ দেখে নিই। এই 4টা ধাপ ফলো করলেই কিন্তু আমাদের অবচেতন মনের প্রোগ্রামিংটাকে পাল্টানো সম্ভব। প্রথম ধাপ অ্যাওয়ারনেস বা সচেতনতা। আগে তো বুঝতে হবে যে সমস্যাটা আছে। দ্বিতীয় ধাপ আন্ডারস্ট্যান্ডিং বা উপলব্ধি, এই বিশ্বাসটা কোত্থেকে এসছে সেটা খুঁজে বের করা। তৃতীয় ধাপ ডিসঅ্যাসোসিয়েশন বা নিজেকে আলাদা করা, বোঝা যে এই বিশ্বাসটা আমি নই, এটা শুধু শেখা একটা তথ্য। আর শেষ ধাপ রিকন্ডিশনিং বা নতুন করে প্রোগ্রামিং করা। এই 3 নম্বর ধাপটা, মানে নিজেকে বিশ্বাস থেকে আলাদা করার ব্যাপারটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর মানে হলো এটা বোঝা যে টাকা নিয়ে যে ধারণাগুলো আছে সেগুলো আপনি নিজে নন। এগুলো হলো মাথায় স্টোর করে রাখা কিছু পুরনো ফাইলের মতো, যা অনেক দিন আগে তৈরি হয়েছিল। আর ফাইল যেহেতু, তাই এটাকে ডিলিটও করা যায়, এডিটও করা যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের আর্থিক গল্পের লেখক কিন্তু আমরা নিজেরাই। তো চলুন এবার দেখি কিভাবে সেই গল্পের স্ক্রিপ্টটা নতুন করে লেখা যেতে পারে। এই নতুন স্ক্রিপ্ট লেখার জন্য একটা দারুণ টুল হলো ডিক্লারেশন বা ঘোষণা। এখন এটা কিন্তু সাধারণ পজিটিভ অ্যাফার্মেশনের মতো নয়। অ্যাফার্মেশন হলো আমি আশা করি এমনটা হবে, কিন্তু ডিক্লারেশন হলো একটা দৃঢ় অঙ্গীকার, একটা অফিশিয়াল ঘোষণা যে আমি এই কাজটা করবই বা এই পথে চলবই। যেমন এখানে একটা শক্তিশালী ঘোষণা দেখতে পাচ্ছেন, আমি অতীত থেকে আমার সব নেতিবাচক আর্থিক অভিজ্ঞতাকে বিদায় জানাচ্ছি এবং একটি নতুন ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করছি। এই ধরনের ঘোষণা যখন কেউ বারবার নিজেকে বলে, তখন মনকে নতুন করে প্রোগ্রাম করাটা অনেক সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা আবার সেই প্রথম উপমাটাতেই ফিরে আসি, আমাদের ভেতরের আর্থিক থার্মোস্ট্যাট। ব্যাপারটা হলো যতই জ্ঞান থাকুক বা যতই চেষ্টা করা হোক, যদি ভেতরের এই থার্মোস্ট্যাটটা কম তাপমাত্রায় সেট করা থাকে, তাহলে স্থায়ী আর্থিক সাফল্য পাওয়াটা প্রায় অসম্ভব। থার্মোস্ট্যাটটাকে রিসেট করতে হবে। তাই আজকের আলোচনা শেষে শুধু একটাই প্রশ্ন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ভেতরের আর্থিক থার্মোস্ট্যাটটা ঠিক কোন টেম্পারেচারে সেট করা আছে? এটা কি সংগ্রামের তাপমাত্রায় সেট করা, নাকি কোনো মতে চলে যাওয়ার মতো অবস্থায়, নাকি প্রাচুর্যের তাপমাত্রায়? উত্তরটা কিন্তু আর্থিক ভবিষ্যতের দরজাই খুলে দিতে পারে।